মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ। আজ আমরা চলে এসেছি বসিরহাট সাংগঠনিক জেলার হাড়োয়া বিধানসভার অন্তর্গত বারাসাত ব্লক 2 এর দাঁতপুর পঞ্চায়েতের 13 নম্বর বুথ অর্থাৎ ভাড়পাড়া গ্রামে। আমরা এখানে ভাড়পাড়া গ্রামে যে মূলত বারাসাত ব্লক 2 এর সভাপতি মনিরুল ইসলাম মনি মহাশয়ের নির্দেশে ও দাঁতপুর পঞ্চায়েতের সভাপতি, তৃণমূল কংগ্রেসের সভাপতি, দক্ষ সংগঠক আমিনুল ইসলাম মহাশয়ের নেতৃত্বে, শুধু তাই নয় তার পাশাপাশি এই যে মূলত ভাড়পাড়া গ্রামের যে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ ও বুথ সভাপতি, শুধু তাই নয় তার পাশাপাশি এই বুথের যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তাদের ব্যবস্থাপনায় মূলত এই যে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যে মুফতি আব্দুল মাতিন সাহেব হাড়োয়া বিধানসভার যে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, তার সমর্থনে মূলত এই বুথ ভিত্তিক যে চ্যাটা মিটিং, সেই চ্যাটা মিটিং অনুষ্ঠিত হয়। শুধু তাই নয় তার পাশাপাশি এটা লক্ষ্য করা যায় যে এই চ্যাটা মিটিংয়ে উপস্থিত ছিলেন বারাসাত ব্লক 2 এর দক্ষ সংগঠক। শুধু তাই নয় তার পাশাপাশি তিনি একজন বিশিষ্ট সমাজসেবী মনিরুল ইসলাম মনি মহাশয়, তিনি উপস্থিত ছিলেন। তার পাশাপাশি দাঁতপুর পঞ্চায়েতের দক্ষ সংগঠক, যে দাঁতপুর অঞ্চলটাকে খুব আগলে রেখেছেন। শুধু তাই নয় তার পাশাপাশি এটাও জানি যে বিগত দিনে তিনি এই দাঁতপুর পঞ্চায়েত থেকে উপনির্বাচনে হাড়োয়া 121 বিধানসভার যে 13টি পঞ্চায়েত, সেই 13টি পঞ্চায়েতের থেকে 13টি পঞ্চায়েতের মধ্যে দাঁতপুর পঞ্চায়েত লিড মার্জিনে শীর্ষে ছিল। সেই পঞ্চায়েতের সভাপতি আমিনুল ইসলাম মহাশয়, তার উপস্থিতিতে ও তার নেতৃত্বে মূলত এই চ্যাটা মিটিংয়ে এখানে লক্ষ্য করা যায় এখানকার যে মূলত যারা সাধারণ মা বোনেরা, তাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কারণ বিশেষ করে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী বিগত 15 বছরে তিনি মা বোনেদের জন্য যে উন্নয়ন প্রকল্প দিয়েছেন, সেই প্রকল্প সাধারণ ঘরে ঘরে পৌঁছে গেছে। সেই জন্য চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী করার জন্য এখানকার স্থানীয় যে মা বোনেরা, তারা যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে তারা যে সুযোগ সুবিধা পেয়েছে, সেই জন্য তাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তারা এটুকু আশাবাদী যে তারা এই বাংলায় যে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য এই চ্যাটা মিটিংয়ে তাদের উপস্থিতিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শুধু তাই নয় তার পাশাপাশি আপনাদের এটুকু বলবো, এই যে হাড়োয়া 121 বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, যেহেতু তিনি একটা জনপ্রিয় মুখ, শুধু তাই নয় তার পাশাপাশি তিনি কিন্তু শিক্ষা জগতের একটা উজ্জ্বল নক্ষত্র। তার পাশাপাশি তিনি বিভিন্ন শাখা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। শুধু তাই নয়, মুসলিমদের যে সংখ্যালঘু মুসলিমদের যে বিভিন্ন শাখা সংগঠন হয়, তার মধ্যে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত থেকে শুরু করে বিভিন্ন শাখা সংগঠনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। মূলত তিনি অল ইন্ডিয়া সুন্নতুল জামাত এই যে সংগঠন, এই সংগঠনের তিনি সম্পাদক ছিলেন। তো তিনি একজন দক্ষ সংগঠক। শুধু তাই নয় তার পাশাপাশি তিনি একজন শিক্ষাবিদ। কারণ বিগত যে দুর্যোগ চলাকালীন, যেমন করোনা বলুন, আমফান বলুন, এই যে দুর্যোগ চলাকালীন তাকে বিভিন্ন বিধানসভায় তাকে সাধারণ দুস্থ মানুষদের সাহায্যার্থে দেখা গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে হাড়োয়া 121 কেন্দ্রের হাড়োয়া 121 কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মাতিনের সমর্থনে এই যে বুথ ভিত্তিক চ্যাটা মিটিং ভাড়পাড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে এটুকু আপনাদের বলবো উজালা বাংলা নিউজের পর্দায়, যে এখানে সমস্ত দাঁতপুর পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েতের যে নেতৃত্ব, তাদের উপস্থিতি ও ভাড়পাড়া গ্রামের লোকাল নেতৃত্ব, বুথ সভাপতি ও মেম্বারদের উপস্থিতিতে ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, সমস্ত মিলিয়ে সভাটি সম্পূর্ণ হয়। শুধু তাই নয় তার পাশাপাশি এটা আপনাদের দেখাবো, এই সভা মঞ্চ থেকে বারাসাত ব্লক 2 এর মহিলা তৃণমূল কংগ্রেসের সহকারী সভানেত্রী হালিমা খাতুন মহাশয়, তিনি কি বলেছেন সরাসরি উজালা বাংলা নিউজের পর্দায় আপনাদের দেখাবো। আসুন। এই বাংলার মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, ইসাই সকলে একসঙ্গে থাকবো। মন্দিরেতে আজান হবে, মন্দিরে ঘন্টা বাজবে। আমরা যেমন চাষ করে খাই, যেমন কর্ম করে খাই, মনে করি সকলে একসঙ্গে বেঁচে থাকবো। এটা হচ্ছে সেই লড়াই। আমার আজকে দিনে দাঁড়িয়ে রবি ঠাকুরের সেই কবিতার কথা মনে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতার মধ্যে বলেছিলেন, উপেন বলে একজন ভদ্রলোক, গরিব মানুষ, তার 2 বিঘা সম্পত্তি ছিল। তাই কবিতার নাম দিয়েছিল 2 বিঘা জমি। সেখানে উপেন বলেছিল, শুধু বিঘা জমি ছিল বড় ভূমি, আর সবই গেছে দিনে। বাবু কহিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব তুমি। আমি কহিলাম, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। কে দেখো আছে বড় জোর, মরিবার মতো খায়। রাজা কহিলেন, রবে উপেন, কিরে
পেলে 2 বিঘে প্রত্যেকে সমান করিব না, ওটা দিতে হবে। তোমার ওই 2 বিঘাটাই আমার লাগবে। তুমি গরিব মানুষ, তোমার ওই 2 বিঘাতে তোমার কিচ্ছু হবে না। আমি একটা বাগান কিনেছি, আমার বাগানের প্রত্যেকটা সমান হবে, তাই তোমার ওই 2 বিঘাটাই আমার চাই। তো আমাদের ভারতবর্ষের মসনদে বসে থাকে যে রাজা, যে আমাদের বিজেপি সরকার, ভারতীয় জনতা পার্টির যে দলের নেতা, তিনি মহারাষ্ট্র, গুজরাট, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি দখল করার পরে তার চোখ এখন শকুনের মতো ধরা দিয়েছে পশ্চিমবাংলার মাটিতে। সে এখন সেখানে বসে বলছে ওই পশ্চিমবাংলাটাই আমাকে দিতে হবে। আমরা এখানে খেয়ে পড়ে বেঁচে আছি, এটা তার সহ্য হচ্ছে না, তার এই পশ্চিমবাংলার মাটিটাই চাই। তাই তিনি যেন তেন প্রকারে এই বাংলার মাটিকে কিভাবে দখল করবে তার ফন্দি কিন্তু প্রতিটা মুহূর্তে তিনি কেটে চলেছেন। মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারাক্ষণ চিন্তা করেছেন আমার বাংলার এই 10 কোটি মানুষের পাশে আমি কোন প্রকল্প নিয়ে গেলে আমার 8 থেকে 80 ধনী থেকে দরিদ্র মা বোনেরা বাবারা প্রত্যেকে সেই প্রকল্পের আওতাভুক্ত হবে, তিনি সেই চিন্তা করেছেন। আর আমাদের কেন্দ্রীয় সরকার তিনি সবসময় ফোন দিয়ে আসছেন আমি কিভাবে বাংলার মানুষকে হাতে না মেরে কথায় না মেরে ভোটাধিকারকে কেড়ে নিয়ে কিভাবে বাংলাটাকে দখল করতে পারি সেই চিন্তা করে চলেছেন। তার জন্যই তিনি ভেবেছেন 2021 সালে যখন আমাদের এই পারমল্লিকা গ্রামের প্রত্যেকটা মানুষ তথা বাংলার 10 কোটি মানুষের আশীর্বাদ পেয়ে ভালোবাসা পেয়ে যখন মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখন কিন্তু এই আমাদের বিজেপি সরকার, বিজেপি যে নেতা নরেন্দ্র মোদী, সেই সুকান্ত মজুমদার, তারা সবাই ভেবেছিল যে বাংলার মানুষ কিন্তু আমাদেরকে পছন্দ করে না, তারা মমতা ব্যানার্জিকেই পছন্দ করে। তাই তারা ভোট দিয়ে তাকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছেন। ওদেরকে এক কাজ করো, ওদের প্রথমে ধাম ঝাড়ানো টাকা, গায়ে গতরে খাটা টাকা, আমার গরিব মায়েরা অনেক সন্তানকে বাড়ি রেখে দিয়ে ভোরের বেলা ঝুড়ি নিয়ে সেই নয়নঝুলি কাটতে গিয়েছিল 100 দিনের কাজের টাকা, যোগ করে টাকা কিন্তু এই বিজেপি সরকার বাংলার মানুষকে কিন্তু দেয়নি। বলেছিল ওদের টাকা আটকাও, ওদেরকে টাকা দেওয়া যাবে না।